1948 সালের পর থেকে মধ্যপ্রাচ্যে যে সমীকরণটা চলে আসছিল গত কয়েকদিনে সেটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। হঠাৎ করে পরিস্থিতি এমন দিকে যাচ্ছে যেটা এখন আর আগের কোনো সীমান্ত সংঘাত বলা যাচ্ছে না। ইসরায়েল যে অমোঘ শক্তি, এই ধারণাটা এখন ভেঙে পড়ছে। আর এখান থেকে শুরু হচ্ছে আসল আলোচনা। গত 7 জুনের মধ্যরাতে ইরান যে অপারেশনাল নাসিরের মাধ্যমে ইসরায়েলের রাহমা ডেভিড এয়ারবেসে সরাসরি মিসাইল হামলা চালায়, তারপর থেকে তেল আবিবের নীরব রয়েছে। প্রথমবারের মতো ইসরায়েল কোনো মুসলিম রাষ্ট্রের কাছে সরাসরি আঘাত পেয়েছে, কিন্তু পাল্টা কোনো যুদ্ধ ঘোষণা করছে না। কিন্তু এই নীরবতার পেছনে যে কারণ লুকিয়ে রয়েছে সেটা ভাবাচ্ছে সবাইকেই। আমাদের এই বিশ্লেষণ রেকর্ড শুরু হওয়ার ঠিক আধা ঘন্টা আগে এসেছে একটি ভয়াবহ খবর। দক্ষিণ লেবাননের ইসরায়েলের IDF বাহিনী নতুন করে বিমান হামলা চালিয়েছে। নিরীহ 12 জন লেবানি নাগরিককে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ইরান আগে হুঁশিয়ারি দিয়েছিল দক্ষিণ লেবাননে হামলা হলেই তারা সরাসরি ইসরায়েলে পাল্টা আঘাত হানবে। এখন দেখার বিষয় ইরান তার কথার কাজে পরিণত করে কিনা। এরপর সামনে আসে আরো গুরুত্বপূর্ণ তথ্য। অনেকেই প্রশ্ন তুলছেন, ইরান কেন মার খাওয়ার জন্য অপেক্ষা করছিল? প্রথমে সরাসরি হামলা কেন করেনি? এটা কোনো দুর্বলতা ছিল না। ইরানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল একটি সুগঠিত সিদ্ধান্তে পৌঁছেছিলেন। তারা প্রথম যুদ্ধে জড়াবেন না, কারণ ইতিমধ্যে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ভারে ইরান পর্যস্ত। প্রথম আগ্রাসী হলে তাদের ভাবমূর্তি আরও ভাঙবে। কিন্তু যখন ইসরায়েল আমেরিকার গ্যারান্টি উপেক্ষা করে 50 দিনের মধ্যেই 5 বার যুদ্ধবিরতি ভেঙে লেবাননের 6,500 মানুষ খুন করল, তখন ইরানের কাছে এনাফ ইজ এনাফ বা এবার বেশি হয়ে গেছে এই সিদ্ধান্তটাই চূড়ান্ত হয়ে ওঠে। কিন্তু এই কৌশলগত পরিবর্তনটা কেন এত জরুরি ছিল সেটা বোঝার জন্য পেছনে ফিরে যেতে হবে কয়েক দশকে। সময়টা 1948 সাল। ইসরায়েল রাষ্ট্র গঠনের পর থেকেই আরব বিশ্ব যুগে যুগে হেরে এসেছে। 1967 এর 6 দিনের যুদ্ধ, 1973 এর ইয়ম কিপুর যুদ্ধ, প্রতিটি ক্ষেত্রে ইসরায়েল ঢাল হয়েছিল আর মূল লড়াইটা চালিয়েছিল আমেরিকা। ফলে আরব রাষ্ট্রগুলোর মনস্তত্ত্বে একটা বিষ ঢুকে গিয়েছিল, ইসরায়েলকে সরাসরি যুদ্ধে হারানো অসম্ভব। কিন্তু ইরান সেই আতঙ্কে ভেঙে দিয়েছে একেবারে এক নতুন পদ্ধতিতে। আর এই জায়গাতে এখন সবচেয়ে বেশি আলোচনা। এতদিন ধরে ইরান মধ্যপ্রাচ্যের অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স বা প্রক্সি নেটওয়ার্কের মাধ্যমে তারা শক্তি প্রদর্শন করেছে। কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলো প্রমাণ করেছে ইরান তাদের বিদেশি নীতিতে 180 ডিগ্রি ঘুরে বসেছে। আর এখন প্রক্সি দিয়ে লড়াই নয়, ইরান রাষ্ট্র হিসেবে সরাসরি নেমে পড়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছে, আমেরিকা ও ইসরায়েলের সাথে 39 দিনের লড়াইয়ের পরও ইরান সেনাবাহিনীর আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী অবস্থানে রয়েছে। আর এই অপারেশনাল নাসিরের সফলতাই তার প্রমাণ। কিন্তু এই পরিবর্তনের প্রভাব পড়ছে আন্তর্জাতিক মহলেও। এই মুহূর্তে সবচেয়ে বেশি যে পরিবর্তন চোখে পড়ছে সেটা হলো আমেরিকার অবস্থান। ডোনাল্ড ট্রাম্প, যিনি নেতানিয়াহুর হাতে পুতুল বলে পরিচিত, তিনি প্রথমবারের মতো ইসরায়েলকে সরাসরি ধমক দিয়ে বলছেন ইরানে আক্রমণ করবেন না। ট্রাম্প এমনকি সাংবাদিকদের জানিয়েছে, যদি ইসরায়েল এক যুদ্ধ বাধায় তাহলে আমেরিকা সেই যুদ্ধে পাশে দাঁড়াবে না। একদিকে ইউরোপীয় ইউনিয়ন লেবাননের 6,500 মানুষ মারা যাওয়ার পরও তারা ইসরায়েলের সাথে তাদের বাণিজ্য চুক্তি বন্ধ করেনি। উল্টো ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা IRGC-কে নিষিদ্ধ করার ঘোষণা করেছে। ইরান ঠিকই বলেছে, যুদ্ধবিরতি ভাঙার পেছনে সরাসরি দায়ী হোয়াইট হাউস। কিন্তু সবচেয়ে বড় ফাটল দেখা দিয়েছে কোথায়? দেখা দিয়েছে ইসরায়েলের ভেতরেই। ইসরায়েলের অভ্যন্তরে এখন চরম হতাশার ক্ষোভ ছড়িয়েছে। যুদ্ধবাজ ইসরায়েলি জনতা প্রশ্ন তুলছে, 1948 সাল থেকে আমরা আরবদের পিটিয়ে এসেছি, তাহলে নেতানিয়াহু ইরানের কাছে মার খেয়ে মুখ বুজে হজম করছে কেন? আমরা কি কিল খেয়ে কিল হজম করব? সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো জায়নবাদের প্রধান মুখপাত্র দ্য জেরুজালেম পোস্ট এর সম্পাদকীয় তারা সরাসরি লিখছে, হ্যাজ ইসরায়েল অ্যাবজর্ব ইরানস লেটেস্ট মিসাইল স্ট্রাইক উইদাউট রেসপন্ডিং। ইরান কি ইসরায়েলের মিসাইল হামলার কোনো জবাব না দিয়েই হজম করে ফেলল? তারা ভয় পেয়ে যাচ্ছে যে মধ্যপ্রাচ্যের রাজনীতির একটা নতুন বিপজ্জনক সমীকরণ তৈরি হয়ে গেছে। কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা এখন নতুন করে প্রশ্ন তুলছে, আসলে ইরান পারছে না নাকি পারছে না ভাবছে? বেঞ্জামিন নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ এখন সাসপেন্ডের ওপর। দুর্নীতির মামলা, তার জেলে যাওয়া প্রায় নিশ্চিত। আর সামনে নির্বাচন, ইসরায়েলের যুদ্ধবাজ ভোটারদের যুদ্ধ ছাড়া তাকে ভোট দেবে না। যুদ্ধ না করে কোনো উপায় নেই। কিন্তু সমস্যা হলো, ট্রাম্প যে বলছে আমেরিকার পাশে থাকবে না, সেটা কি আসলে সত্যি, না কংগ্রেসে
ট্রাম্প যে নতুন বিল আনছেন সেখানে 224 নম্বর ধারায় স্পষ্ট রয়েছে আগামী দিনে আমেরিকা এবং ইসরায়েল সেনাবাহিনী একসঙ্গে যুদ্ধ করবে এবং সব সামরিক তথ্য ইসরায়েলকে দেওয়া হবে। তাহলে ট্রাম্পের নাটকটা কেন? উত্তরটা একটু গভীরে। আমেরিকা বুঝতে পারছে ইসরায়েলের কাছে এমন কিছু সামরিক সক্ষমতা আছে যা দিয়ে ইসরায়েলের আয়রন ডোম ডিফেন্স সিস্টেম ব্যর্থ করা সম্ভব। আমেরিকা চায় না এই মুহূর্তে সরাসরি যুদ্ধে জড়াতে, কিন্তু সামনের দিনগুলোতে আমেরিকা ইসরায়েলের পেছন থেকে দিলাম এবং সামনে লড়বে ইরানকেই। আর এই জায়গায় এখন সবচেয়ে বেশি আলোচনা। দক্ষিণ লেবাননে আজ যে 12 জন হত্যা করা হলো সেটা কিন্তু কোনো এলোমেলো ঘটনা নয়। ইসরায়েল পরীক্ষা করছে ইরানকে, তারা দেখতে চাইছে ইরান তার দেওয়া হুমকি কার্যকর করে কিনা। যদি ইরান আবার সরাসরি হামলা করে তাহলে নেতানিয়াহুর হাতে সেই অজুহাত চলে আসবে যে দেখুন ইরান আমাদের আক্রমণ করছে, এবার আমরা পারমাণবিক সুবিধা সহ ইরানের উপর পূর্ণাঙ্গ আক্রমণ করব। অর্থাৎ একটা বিশাল আগুনের স্তূপের উপর দাঁড়িয়ে আছে গোটা মধ্যপ্রাচ্য। পরবর্তী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার পরিস্থিতি কোন দিকে যায় সেটাও এখন সবচেয়ে বড় প্রশ্ন। ইরান কি এখন মধ্যপ্রাচ্যের সুপার পাওয়ার? উত্তরটা এখনো পুরোপুরি পরিষ্কার নয়, তবে যেটা পরিষ্কার তা হলো ইসরায়েল আর এখন অভেদ্য নয়। আমেরিকা অস্ত্রের পাহারা থাকতেও তারা এখনো চরম ভয়ঙ্কর অবস্থানে। ইরান যদি এই মুহূর্তে পিছিয়ে আসে তাহলে এই নতুন ইমেজ ভেঙে যাবে। আর যদি তারা দক্ষিণ লেবাননের ঘটনায় জবাবে আরব ইসরায়েলের আঘাত হানে তাহলে সেটা হবে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাওয়ার প্রথম ধাপ। আর যদি পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় তাহলে প্রভাব শুধু একটি দেশে সীমাবদ্ধ থাকবে না, পুরো বিশ্বের অর্থনীতি, তেল বাজার এবং ভূরাজনীতিকে ধ্বংস হয়ে যেতে পারে। এই পুরো বিশ্বের নজর সেদিকেই। ইরান কি আবারও ট্রিগার টানছে? আপনারা কি মনে করছেন? ইরানের এই সরাসরি হামলার কৌশল কি সঠিক ছিল, নাকি এর পেছনে মধ্যপ্রাচ্যের আরও বড় বিপদ ডেকে আনছে? আপনার বিশ্লেষণ অবশ্যই কমেন্ট বক্সে জানান।